প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর চা মুক্ত কণ্ঠে। আপনাদের সাথে আছি মাকসুদুন নবী। আমাদের আজকের আলোচনার বিষয়, আবারও কি উল্টো পথে রাজনীতি? এই বিষয়ে কথা বলবার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন দুজন ছাত্র নেতা। প্রথমেই পরিচয় করে দিচ্ছি জনাব আবিদুল ইসলাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং এরপরই আছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, যিনি ছাত্র শিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক। এছাড়াও আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক জনাব আকবর হোসেন। আপনাদের তিনজনকে এই অনুষ্ঠানে স্বাগত। শুরু করতে চাই আবিদুল ইসলাম আপনাকে দিয়ে। এখন পর্যন্ত ক্যাম্পাসের যে পরিস্থিতি, সবশেষ আমাদের প্রতিবেদকরা জানিয়েছেন যে আজকের ক্যাম্পাস পরিস্থিতি মোটামুটি শান্ত। আজকে আপনাদের একটা জরুরি সভা ছিল এবং আজকে সাদিক কায়েম সহ তার সতীর্থরা একটি সংবাদ সম্মেলন করেছেন, আরও একটি ছাত্র সংগঠন সংবাদ সম্মেলন করেছে, এবং সবশেষ যার বিরুদ্ধে অভিযোগ, যেই শিক্ষার্থীর বিরুদ্ধে যে এই ফটোকার্ড ছড়ানোর, তিনি আবার গিয়ে শাহবাগ থানায় জিডি করেছেন। আপনার কাছে প্রথম প্রশ্ন, এই যে পরিস্থিতিটা তৈরি হলো, এই পরিস্থিতির দায় আপনারা ছাত্র শিবিরকে দিচ্ছেন। ঘটনার পরপর বিভিন্ন ফ্যাক্ট চেকিং অর্গানাইজেশন দাবি করছে যে ফটোকার্ডটি ভুয়া ছিল, কিন্তু আপনাদের কাছে অকট্য কিছু দলিল আছে বলে আপনারা বলছেন। আসলে কিসের ভিত্তিতে আপনারা এই স্ট্রং পজিশনটা নিচ্ছেন? আপনাকে ধন্যবাদ। আপনার মধ্য দিয়ে আজকে যারা চ্যানেল 24 দর্শকবৃন্দ আছেন, আপনাদের সকলকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। শুরুতে যদি আমি আসি কোনো ভূমিকা ছাড়া, তাহলে 5 আগস্ট যখন ঘটার পরে 5 আগস্ট বিকেল থেকে গোটা বাংলাদেশের প্রত্যেকটা ইনস্টিটিউশনে 5 আগস্ট বিকেল থেকে শিবির আধিপত্য বিস্তার করেছে সাধারণ শিক্ষার্থীর নামে। সেটা আমরা বারবার বলে এসেছি। এবার আসেন, যে ফটোকার্ডের কথা বললেন, গতকালকের ফটোকার্ড কিন্তু শেষ ফটোকার্ড ছিল না। এটা ছিল এক্সট্রিম পর্যায়ে, যেটার পুঞ্জীবিত একটা খুব ব্রাস্ট আউট হয়েছে গতকালকে। এই যে দেখেন, আমি যদি বলি এই মুহূর্তে বসে আমি যদি একটা ডকুমেন্ট শো করি, সুমাইয়া বান্না শিবিরের অ্যাক্টিভিস্ট, সে একদিন আগে পোস্ট করেছে যে এক পাক আর্মির স্ত্রী বলেছিল টোকাই দিয়ে গড়া জাতীয়তাবাদী ছাত্রদল, পাক আর্মির স্ত্রী। আপনি চিন্তা করতে পারতেছেন? এরপরে এই সুমাইয়া বান্না গতকালকে পোস্ট করেছে, দাঁত কি শুধু মোসাদ্দেকের উঁচু নাকি কৃষ্ণাঙ্গদের রাতের রানীরও উঁচু? সহ্য করতে পারতেছেন তো আপনি? রাখেন, জি আসবো। এই সুমাইয়া বান্নার সাথে কার ছবি দেখতে পাচ্ছেন? আমার সাথে বসে আছে সাদিক কায়েমের ছবি দেখতে পাচ্ছেন। এখন আপনি আমাকে বলেন, যারা এই ধরনের নোংরা ন্যারেটিভ 5 আগস্টের পর থেকে একের পর এক ছড়িয়ে গিয়েছে, এই ঘটনা ঘটার পর আমরা সন্দেহ কাকে করব? স্বাভাবিকভাবে আমি শিবিরকে করব। আমাকে আজকে সুযোগ দেবেন, ওনাকেও সুযোগ দেবেন, কিন্তু ডকুমেন্টগুলো শো করবেন। এবার আসেন, এটা হচ্ছে একটা ডকুমেন্ট আমি আপনাকে দেখালাম। এবার আসেন যেখান থেকে এগুলোর উৎপত্তি হয়েছে, প্রিয় দর্শকবৃন্দ, অল এভিডেন্স। এবার আসেন অল এভিডেন্সের শুরুতে যাই, যেখান থেকে 5 আগস্টের পরে আমাদের এই নোংরা রাজনীতির উৎপত্তি। এই যে ঢাবি কণ্ঠস্বর, যে ঢাবি কণ্ঠস্বর এখন তার নাম পরিবর্তন করে ডেইলি ডাকসুতে রূপান্তরিত হয়েছে। প্রিয় বাংলাদেশ, আপনাদেরকে দেখাচ্ছি আমি। এই যে ঢাবি কণ্ঠস্বর, একের পর এক, সহজে জান্নাতে যেতে চাইলে আকিস টেম্পো স্ট্যান্ডে আসুন, বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। এভাবে যত ধরনের ভুয়া ফটোকার্ড আছে, ঢাবি কণ্ঠস্বরের নামে 5 আগস্টের পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে এগুলোকে ছড়িয়ে দেওয়া হয়েছে। এই যে আমি দেখালাম, এটা হচ্ছে ঢাবি কণ্ঠস্বর। প্রিয় বাংলাদেশ, এটা ঢাবি কণ্ঠস্বর। এবার আসেন নাম্বার 1। এবার আসেন নাম্বার 2, ডিউ ইনসাইডার। এই যে ডিউ ইনসাইডার দিয়ে যত ধরনের অপতথ্য অপপ্রচার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রয়োজন। তারেক রহমান হিন্দুদের জন্য 20% কোটা বরাদ্দের কথা বলেছেন, পরে ভোট বাহিনীর ঘুম নেই। আমার কথা হলো ক্ষুদ্র নিগোষ্ঠীর কোটা পেলে হিন্দুরা কেন নয়? তানভীর আল হাদি মায়ের এভাবে আমরা লম্বা সময় ধরে আলোচনা করব, আসবো আপনার কাছে। না, আমাকে কিছু সময় দেন, প্লিজ শেষ করতে দেন। তিনজন অতিথি আছেন, আমরা সময়টা বন্টন করতে চাই। ডিউ ইনসাইডার। জি, এবার আসেন ডেইলি ডিউ অবজারভার। জি, এখন বর্তমান নাম ভয়েস অফ জেনজি। এই যে দেখেন, এই হচ্ছে ঘটনা। এই যে মিথ্যা যত ফটোকার্ড আছে এগুলো ছড়ানো হয়েছে। এবার আসেন, তাহলে 1, 2, 3 তিনটা পার্ট আমি শেষ করলাম, যেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিষ বাষ্প ছড়ানো হয়েছে, যে কথা আমরা বলিনি আমাদের নামে করে। এবার আসেন, এগুলো কে করেছে? এগুলো তো কেউ করেছে, তাহলে কে করেছে? একজন অসাধারণ শিক্ষার্থীর আমল নামা, প্রিয় বাংলাদেশ, নাম ফয়সাল উদ্দিন,
বাড়ি চট্টগ্রাম লোহাগড়া চম্বড়া ইউনিয়ন। আপনি এইদিকে দেখান, হ্যাঁ। ডিপার্টমেন্ট ফার্সি ভাষা সাহিত্য, সেশন 18-19, মাস্টার দা সূর্যসেন হল, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকে। সাদিক কায়েমের বন্ধু। এবার আসেন, এই যে ডিউ ইনসাইডারে সে ছবি তুলেছিল যখন, আরো পরিচয় দিচ্ছি। এবার আসেন মেইন কথায়। ফয়সালের যে মেইন ফেসবুক পেজ কিংবা মেইন ফেসবুক আইডি, সেই আইডিতে যখন তার ফোনের যে স্ক্রিন ভিডিও আমরা নিয়ে এসেছি, তার নিজের ফোনের স্ক্রিন ভিডিও, এই যে ফয়সাল, ডিউ ইনসাইডার, ডিউ অবজারভার, আওয়ার স্পিচ, ডিউ ইনসাইডার, ইংলিশ টুডে, ডেইলি ইত্তেহাদ, আস্তার বাজার, এই পেজগুলো ফয়সাল চালাতো। আব্দুল ইসলাম, আসবো আমি আপনার কাছে। একবারই শেষ না, আমরা কিন্তু অনেকক্ষণ কথা বলবো। এটা শেষ করতে দেন। 16 মার্চ সাদিক কায়েম যখন হজে গিয়েছিলেন, উমরায় গিয়েছিলেন, তখন সাদিক কায়েম তাকে ফয়সালকে মেসেজ দিয়েছে যে তোমার জন্য আমি দোয়া করেছি। সে পুজ দিয়েছে, জীবনে কেউ একজন আছে যিনি আমার জন্য নাম ধরে দোয়া করেছেন মক্কায়, তিনি আমাদের ভিপি সাদিক কায়েম ভাই। এরপরে সে পুজ দিয়েছে, দেখেন এই বছর সম্ভাবনা, আগামী বছর আপনি এভিডেন্স গুলো তুলে ধরবেন একবারে, সব শেষ করলে আপনি নিচে পরে আলোচনার জন্য আপনি আরো রাখবেন। ফয়সাল নয়, আমি শেষ করতে দেই। এইচ আল বান্না, যিনি 71 এর বর্তমানে ভিপি, এবং হচ্ছে যে আহমেদ জুবায়ের, এবং আমাদের আলোচনাটা এগিয়ে নিতে হবে। আপনি দেখাবেন, আপনি সবগুলো দেখাবেন, আমি আপনাকে সময় দিব। এই যে দেখেন, আমি এই প্রমাণগুলো দেওয়ার পরে আজকে এই সাদিক কায়েম বসে এই প্রমাণগুলো এখান থেকে মিথ্যা প্রমাণিত করে, নিঃসন্দেহে তিনি তার বক্তব্য দিবেন। 5 আগস্টের পরে উত্তপ্ত ক্যাম্পাস কেন হলো? আমরা রাজনীতি করলাম সুস্থ রাজনৈতিক সংস্কৃতি ফিরিয়ে আনবার জন্য। আজকে সাদিক কায়েম 6 আগস্ট থেকে এই ধরনের নোংরা প্রপাগান্ডা ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকে তৈরি করে সাদিক কায়েম নিশ্চয়ই জবাব দিবে। আপনি ছড়িয়ে দিয়েছে। 7 মিনিট মতো বলেছেন, আমরা আসবো, আমরা অনুষ্ঠানের টাইম লিমিটেশন আছে। আজকে সাদিক কায়েম জনগণের নেতা হিসেবে তাকে পরিচয় দেয়, সে একজন গুজববাজ, সে একজন হচ্ছে যে মিথ্যা অপপ্রচারকারী। আজকে সে নিজেকে সাদিক কায়েমের নিশ্চয়ই এই বিষয়ে বক্তব্য থাকবে। ধন্যবাদ আপনার কাছে, অনেকগুলো এভিডেন্স আপনি নিয়ে এসেছেন। আমাদের সঙ্গে একজন সিনিয়র সাংবাদিকও কানেক্টেড আছেন। সাদিক কায়েম, আপনি তার বক্তব্য শুনছিলেন। সুমাইয়া বান্নাকে দিয়ে শুরু করেছেন। তিনি বলেছেন যে তিনি শিবিরের কর্মী, কোন অর্থে তিনি শিবিরের কর্মী, এবং যেই তথ্যপাত্রগুলো তিনি উপস্থাপন করেছেন এর প্রেক্ষিতে কি বলবার আছে। আমি দেখছি যে আপনিও কতগুলো ফটোকপি স্ক্রিনশট নিয়ে এসেছেন, এবং তারা যেই অভিযোগগুলো করেছে সেগুলো আসলে কতটুকু আপনি ডিবাঙ্ক করতে চান। আপনাকে ধন্যবাদ। আবিদ ভাইয়ের একটা চমৎকার গুণ আছে, উনি কবিতার মতো মিথ্যা বলতে পারে। এই সাদিক কায়েম এগুলো যদি মিথ্যা, আমি আপনি যখন কথা বলেছি, আমি কি কথা বলেছিলাম? না, আমরা আলাদা তো কথা বলা যায় না। আপনার কাছে আসবো, আপনার কাছে আসবো। আপনি বলার সময় লম্বা সময় কথা বলবো। কথা বলতে দাও হচ্ছে ভদ্রতা। আপনি যে একটু আগে আমাকে যে গুজববাজ বলেছেন, কিভাবে মিথ্যা বলেন? আপনি আমাকে যে একটু আগে গুজববাজ বলেছেন, এটা কিসের বেসিসে বলছেন? এই যে এগুলোর বেসিসে বলছি, এগুলো কি আপনার হাজার এভিডেন্স আছে, কথা একটু বলতে করেন। কথা বলতে দাওয়াটা মনে হয় উনি শেষ করে আবার জনাব আবিদ আবার কাছে এবং ছাত্রনেতা হিসাবে আমি আবিদ ভাই থেকে ওই সময়টা এক্সপেক্ট করেছি। আমি যখন উনি যখন কথা বলেছে, আমি কোনো কথা বলেছি? জি, আপনি বলুন। আমি কথা বলুন, আমি আশা করব উনি আমার কথা শুনবে। শোনার পরে ওনার যদি কোনো অপিনিয়ন থাকে সেটা উনি দিবেন, নিশ্চয়ই আসবে। আচ্ছা, আমি খুব ঠান্ডা, আমি এখানে কারোর সাথে ঝগড়া করতে আসি নাই। আমি প্রথমেই বলিনি, আবিদ ভাইরা খুব চমৎকারভাবে মবের বিরুদ্ধে কথা বলে, খুব চমৎকারভাবে গুজবের বিরুদ্ধে কথা বলে। আমরা দেখতে পেয়েছি গতকালকে একটা ফেক ফটোকার্ডটা তৈরি করলো ছাত্রলীগ, এরপরে সারা দেশব্যাপী এই ফেক ফটোকার্ডটা ছড়াই দিল ছাত্রদল। আচ্ছা, তখন যখন এই ফেক ফটোকার্ডটা হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহমুদ, পরবর্তীতে তাকে জীবন নাশের হুমকি দেওয়া হলো, তাকে হচ্ছে খুন করে ফেলা হবে, তাকে জবাই করে দেওয়া হবে, তাকে মেরে ফেলা হবে, তার পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে। এরপরে ওই ছেলে কি করলো, তার জীবনের নিরাপত্তার জন্য শাহবাগ থানায় গেল, শাহবাগ থানায় গিয়ে জিডি করতে গেল। আচ্ছা, যখন জিডি করতে গেল, তখন তার তো একজন নাগরিক হিসেবে তার আইনের অধিকার নাই? অবশ্যই আছে। সে বসেছিল ওখানে থানার মধ্যে, থানার ওসি তার জিডি নিচ্ছে না। পরবর্তীতে থানা থেকে ইনফরমেশন দেওয়া হলো যে আব্দুল্লাহ মাহমুদ, যার নামে ফেক ফটোকার্ডটা তৈরি হয়েছে, সে থানায় আছে। তো ছাত্রদলের একটা গ্রুপ তারা গেল এসএম হলে, সে এসএম হলের শিক্ষার্থী তাকে রুমে খুঁজলো, যেটা আমরা আগে ফেসিবাদী আমরা ছাত্রলীগকে দেখতে পেয়েছি। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আসলে তাকে ধরতে হবে, তাকে মারতে হবে, তাকে মেরে ফেলতে হবে। আচ্ছা, তাকে যখন হলে পেল না, তখন ইনফরমেশন তাদের কাছে আসলো সে হচ্ছে শাহবাগ থানায় আছে। ওকে, তখন ছাত্রদলের বিশ্ববিদ্যালয়ের যিনি এখন সভাপতি গণেশচন্দ্র সাহসের নেতৃত্বে একদল সন্ত্রাসী তারা শাহবাগ থানায় গেল। শাহবাগ থানায় গিয়ে নৃশংস কায়দায় তার সাথে যারা ছিল হল সংসদের এবং ডাকসুর, তাদের উপর বর্বরচিত হামলা হইল। আচ্ছা, হামলা হওয়ার পরে তখন তাদেরকে উদ্ধার করতে ডাকসুর আরও কিছু প্রতিনিধিরা গেল, ওইখানে মোসাদ্দিক, জুবাইর সহ এবং জুমা এবং আরও কয়েকজন ছিল। তাদেরকে শাহবাগ থানার গেট থেকে একদম ওসির রুম পর্যন্ত নৃশংস কায়দায় তাদের উপর হামলা করতে করতে ওসি রুম পর্যন্ত নিয়ে যাওয়া হলো। আচ্ছা,
ঠিক আছে, এখন এই যে এইভাবে নৃশংস কায়দায় একজন থানার মধ্যে, এই যে আবিদ ভাই ওখানে ছিল এবং আবিদ ভাই যে মবের বিরুদ্ধে বলে, তিনি যে গণতন্ত্রের কথা বলে, আমি চিন্তা করি উনি কিভাবে আজকে জাতির সামনে তার চেহারাটা দেখাইতেছে। ওইখানে যাওয়ার পর পরবর্তীতে আমরা যখন গেলাম শিক্ষার্থীদেরকে উদ্ধার করার জন্য, ওইখানে সম্পূর্ণ উস্কানিমূলক স্লোগান আমাদের উপর বারবার। আমাদের ওখানে মাঝহার ছিল সামনে, আমি নিজে ছিলাম। আমি যখন আমার কর্মী যারা ছিল তাদেরকে বললাম কোনো ধরনের স্লোগান দেওয়ার দরকার নাই, আমরা আসছি কথা বলার জন্য। এবং ওখানে রাকিব ভাই ছিল, তাকে বললাম এই যে আপনি নৃশংসকারী যে হামলা হচ্ছে, এটা কারণ কি? একটা ফেক ফটো কার্ড। আপনাদের যদি এভিডেন্স থাকে, অভিযোগ থাকে, সেটা থানায় অভিযোগ দেন, কিন্তু আইন হাতে তুলে নেওয়া এই থানার মধ্যে যেখানে মানুষ নিরাপত্তার জন্য আসে, সেই থানায় আপনার ক্ষমতা দেখিয়ে এভাবে নৃশংসকারী হামলা করা, সে অধিকার আপনাকে দিয়েছে কে? রাষ্ট্রে কি কোনো আইন বলতে কিছু আছে? সরকার বলতে কিছু আছে? এরপর কি হলো? ওখানে সাংবাদিক ছিল, সাংবাদিকরা কি কোনো দলের? সাংবাদিকরা তারা যখন এই হামলা করছিল, তখন তারা ভিডিও করছিল। তখন এই সাংবাদিকদের উপরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, যেটা পুরো সময় জুড়ে সবসময় জুলাই বিপ্লব এবং আরো অনেকগুলো ফটোকার্টের ছিল ছবি উপস্থাপন করেছে, এই সাংবাদিকদের উপর প্রায় 16 জন সাংবাদিকদের উপর হামলা হলো। এবং সেই সাংবাদিকদের তারা বিস্তারিত এখানে দিয়েছেন সাংবাদিকদের উপর কিভাবে সে হামলা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সেক্রেটারি, তার শার্ট একদম ছেড়ে ফেলা হয়েছে। ক্যাম্পাস পর্যায়ের বিভিন্ন সাংবাদিক, তাদের উপর হামলা হলো। আচ্ছা, এরপরে কি হলো? যে শিক্ষার্থী ওখানে ছিল, যার নামে ফেক ফটো কার্ড, তাকে থানার মধ্যে 10 ঘন্টা আটকে রাখা হলো। 10 ঘন্টা আটকে রাখলাম। যখন আমরা জিজ্ঞেস করছিলাম ওখানে যে পুলিশ ছিল, পুলিশের উচ্চপদস্থ যারা কর্মকর্তা ছিল, আপনার কিসের বেসিসে আপনি তাকে আটকে রাখলেন? তখন বলো উপরের নির্দেশ। সে উপরের নির্দেশটা আমরা যে হাসিনা আমলে, হাসিনা এবং ছাত্রলীগ এবং ওই সময়ে যারা সরকারে ছিল ফেসিবাদী শক্তি, তাদের নির্দেশে তো হামলা হইতো, মামলা হইতো, কাউকে গুম করে ফেলা হইতো, খুন করে ফেলা হইতো। সেই কালচার দেখতে পেয়েছে। আমি ধানমন্ডি থানা নিয়ে যাওয়া হলো, তাদেরকে জিজ্ঞেস করলাম তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা, বলছে না, কোনো অভিযোগ নাই। উপরের নির্দেশে, সরকারের নির্দেশে, হোম মিনিস্টার এবং এই হোম মিনিস্ট্রি থেকে সে অভিযোগের ভিত্তিতে তাদেরকে রাখা হয়েছে। সরকারের নির্দেশে এমন কোনো নির্দেশ কি সরকার দিয়েছে? আমি জানি না। তাদের যে বলছে আমাদের কিছু করার নাই, এখানে যারা ছিল পুলিশ উচ্চপদস্থ যারা আছে, অবশ্যই আপনি আসবেন, তাদের কিছু করার নেই। এরপরে এগুলোর কারণে তো আজকের এই উৎপত্তি নাকি? আচ্ছা, এরপরে যে উনি বলতেছেন, না আমাকে বলতে দিতে হবে, ওয়ান বাই আপনি বলতেছেন গতানুগতিক, না কোনো গতানুগতিক না, সব এভিডেন্স দিয়ে। এরপরে কেন হইছে সাদিক কেন আপনাদের জিয়া চর্চার কারণে আজকে উনি যে গুজবের কথা বলছে, কালকে সারা রাত আমি না রাজনৈতিক সংস্কৃতি তো আমরা চাই না। আপনারা এটা করছেন, এগুলোর কারণেই তো আজকে এগুলো হইছে, এগুলোর কারণেই তো সাদিক কেন গণতন্ত্র। না এটা আপনাদের দায়। এই দায় আপনার এই বাংলাদেশের ইতিহাসে আমি তো দেখি 54 বছরের ইতিহাসে থানায় গিয়ে মব তৈরি করা। এই ভাই এগুলো সিলেলে। আচ্ছা, আমরা এক এক করে থানায় গিয়ে আমরা এক এক করে শেষ করি। আমরা একটু জীবনের নিরাপত্তার জন্য গিয়েছে। যে সাদিক ভাই আপনি বলেছেন সেই নিরাপরাধ শিক্ষার্থীদের উপর এইভাবে ন্যাক্কারজনক হামলা করা। আসবো আপনার, সে হামলার করার পর উনি আবার বৈধ দিচ্ছেন না, এটা ঠিক আছে? এটা কি বৈধ? আপনাদের দুজনের কাছে আসবো। আপনি আমাকে আমরা একই সাথে উনি বট আইডির কথা বলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা সর্বসম্মতিক্রমে সবাই এটা জানে। আচ্ছা, বট আইডি চালা হচ্ছে ওনাদের এজিএস, ডাকসুতে যে এজিএস সম্পাদক ছিল মায়ের, সে মায়েদে হচ্ছে বট আইডি চালায়। ডিপার্টমেন্ট অফ বাকশাল। আচ্ছা, এই বাকশাল পরবর্তীতে আমাদের সঙ্গে আবিদুল ইসলাম, এই ডিপার্টমেন্ট অফ বাকশাল নামে আমি দুজনকে অনুরোধ করব, আমরা একটা শো চালাই। নিজে এই মিথ্যা গোটা জাতিকে আমাকে বলতে দিতে হবে, আমাকে বলতে দিতে হবে। উনি কি করছেন গতকালকে? ভাই অস্বীকার করতে এই যে কথাই বলতে দিচ্ছে না। গতকালকে উনি কিভাবে গুজব ছড়াচ্ছে দেখেন। ওই থানায় গিয়ে একজন মোবাইল নিল, একজন সাংবাদিককে ওনারা নাকি ধরছে। আচ্ছা ধরক, সমস্যা নাই, যদি এটা ওনাদের অধিকার নাই, তারপরে তার ডিভাইস চেক করা সেটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর। কিন্তু ওখানে আবিদ ভাইরা সেই ডিভাইস চেক করলো, ছবি তুললো, একজনের দিল মোকাররম বিল্লাহ নামে একজন সাংবাদিক। আচ্ছা, আপনি কিশোরগঞ্জের ভাই, কিশোরগঞ্জের আমরা এখন দুজনকে থামাতে চাই, দুজনকে থামাতে চাই। আমাকে বলতে আমরা দুজনের ওনাদের সাথে বসা যাবে না। আমি মোকাররম বিল্লাহ কিশোরগঞ্জ যে এমপি প্রার্থী ছিল, তার পক্ষে সে ক্যাম্পেইনের পেজ সে চালায়। তাকে ধরে উনি বলছে বটফোর্স ধরছে, তার দলের বটফোর্সদেরকে ধরে তারপরে সে বলতেছে হচ্ছে কি আমরা একটু শান্তভাবে চালিয়ে দেব। সকল বটফোর্স আমরা একটু আকবর ভাইয়ের কাছে যেতে চাই। আবির ভাই হচ্ছে সাদিক কায়েম, আবিদুল ইসলাম সকল বটফোর্সের অ্যাডমিন। ভাই সিল্লায়া আমি প্রমাণ নিয়ে আসছি সাদিক কায়েম। সিল্লায়া মার্কেট পাওয়া যায় না, সিল্লায়া মার্কেট আবিদুল পাওয়া যায় ইসলাম না। খান এবং সাদিক কায়েম, আমি দুজনকে বিনয়ের সাথে অনুরোধ করছি, আমাদের সঙ্গে একজন অতিথি আছে। সাদিক কায়েম, আপনি অনেক সময় নিয়েছেন। সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে গোটা বাংলাদেশে
যেভাবে নোংরামি ছড়িয়েছেন, ঘৃণার চর্চা করিয়েছেন, আপনি আবিদুল ইসলাম আবিদ, আমরা একটা টক শোতে আছি। ওনার মতো একজন না না সাদিক ভাই, আপনি অনেক সময় নিয়েছেন, আপনি আপনাকে অনুরোধ করব না, আমাদের সঙ্গে আরেকজন অতিথি আছে। এই মিথ্যা প্রমাণ করেন। আমরা টকশোতে এগিয়ে নেই। এবার যেতে চাই একটু জামাত ইসলামের যিনি হচ্ছেন আমির, তাকে বলছে সাদা শয়তান। আপনি অনেক সময় নিয়েছেন, আপনি বলবেন যিনি গুজব ছড়াবেন, একটা দলের যিনি গুজব ছড়াবেন, ছাত্র সংগঠনের নেতৃত্ব পর্যায়ে যিনি মিথ্যাবাদী, তাকে কি বলবো না, তাকে আমি দুজনকে অনুরোধ করছি আমার দিকে, আপনারা আমাকে অ্যাড্রেস করে কথা বলেন। আমরা আকবর ভাইয়ের কাছে যেতে চাই। সিনিয়র সাংবাদিক আকবর হোসেন আমাদের সঙ্গে আছেন। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন রাজনীতির মাঠের উত্তাপ টেলিভিশন টক শো পর্যন্ত গড়াচ্ছে। আমরা একটু জনাব আকবরের কথা শুনি। আকবর হোসেন, আপনার কাছে সরাসরি যে প্রশ্নটা করতে চাই, এই যে ফটোকার্ড সন্ত্রাস বলা হচ্ছে, যে ফটোকার্ড নিয়ে বিতর্ক, এটি দোষারোপ করা হচ্ছে ছাত্র শিবিরকে, ছাত্র শিবির পাল্টা দোষারোপ করছে, এটি ফেক। আবার দুটি আপনি বলবেন, দুটি ফ্যাক্ট চেকিং অর্গানাইজেশন তারা বলছে যে এই ফটো আইডি কার্ড ফেক ছিল। আসলে ফটো কার্ড কোনটা ফেক কোনটা অথেন্টিক, এটা আসলে কে দায়িত্ব নিয়ে, এটা দায়িত্ব কে নেবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, ছাত্র রাজনীতি এখন যে জায়গায় আবারও আসছে, এই ছাত্র সংগঠনগুলো 5 আগস্ট পরবর্তী তারা কি কারো ফাঁদে পা দিচ্ছে, নাকি এই পরিস্থিতিটা অবশ্যম্ভাবী ছিল? খুব সংক্ষেপে যদি একটু বলেন। আপনার যে টাইটেল, রাজনীতি কি আবার উল্টো পথে, এটা দিয়ে শুরু করি। আসলে রাজনীতি এখন যেটা হচ্ছে বিএনপি এবং জামায়াতে ইসলামের মধ্যে, সেটা ট্রিকল ডাউন করছে ছাত্র দল এবং ছাত্র শিবিরের মধ্যে। মানে এটাই হওয়ার কথা ছিল, এটাই হওয়ার কথা ছিল। এই জন্য আমি বলছি বাংলাদেশের রাজনীতিতে বিএনপি এবং জামায়াতের যে প্রেম, এটা এক পর্যায়ে বাসর পর্যন্ত গড়িয়েছিল। আপনারা জানেন সেটা 2001 সাল। এবং বাসর পর্যন্ত গড়ালে কি হবে, বিয়ের পরেও তো ডিভোর্স হয়। সো বিএনপি এবং জামায়াতের অবস্থাটা সেরকমই। সেরকম এই জন্য বলছি যে ইট ওয়াজ এ ম্যারেজ অফ কনভিনিয়েন্স এট সাম পয়েন্ট উই রিয়েলাইজড। কারণ বিএনপিও তখন বুঝতো যে জামায়াতকে সাথে না নিলে আওয়ামী লীগকে ট্যাকল করা মুশকিল হবে, এবং জামায়াতও জানতো যে বিএনপির সাথে না থাকলে তাদের সার্ভাইভালের জন্য এটা কঠিন হয়ে যাবে। এখন 5ই আগস্টের পরে যেটা হয়েছে, যেহেতু বিএনপি এবং জামায়াত মনে করছে আমাদের সামনে খোলা প্রান্তর, হ্যাঁ, আর তো কেউ নাই, সুতরাং তারা দুজন পরস্পরের প্রতিপক্ষ হয়ে উঠবে, এটা অবধারিত। এটা অবধারিতই ছিল, এখন সেদিকে হাঁটছে বলে আমার মনে হচ্ছে। আর মূল বিষয় যেটা, এটা হলে লাভ কি আমি জানি না, যে এটা এখানে আবিদ সাহেব আছেন এবং সাদিক কায়েম সাহেব আছেন, ওনাদের দলের শীর্ষ পর্যায় থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কিনা যে এই ধরনের তীব্র দ্বন্দ্বে জড়িয়ে পড়ার জন্য, সেটা আমার জানা নেই, এটা ওনারাই ভালো বলতে পারবেন। কিন্তু এটা ইটস এ জিরো সাম গেম ফর ছাত্রদল, ছাত্র শিবির, বিএনপি এন্ড জামায়াত ইসলামী, যার জন্যই আমরা বলি না কেন। কারণ এই গেম থেকে কেউই কোনো কিছু অর্জন করতে পারবে না। ইটস নট এ উইন উইন সিচুয়েশন এট অল। আমি যদি আপনাকে একটু ইন্টারাপ্ট করি জনাব আকবর হোসেন, একই সাথে আপনি বলবেন যে যে গুপ্ত সুপ্তের যে রাজনীতি নিয়ে বিতর্ক, সেটিকে আপনি কিভাবে দেখছেন? এটিকে আমি ভালোভাবে দেখছি না। ভালোভাবে দেখছি না এই জন্য যে জামায়াত, দেখুন, বিএনপি ইজ এ ভেরি বিগ পলিটিক্যাল পার্টি বাংলাদেশের কনটেক্সটে। আমি এই মুহূর্তে এখনো বলবো বিএনপি হচ্ছে বাংলাদেশের দি লার্জেস্ট পলিটিক্যাল পার্টি। বিএনপির তুলনায় জামায়াত ছোট পলিটিক্যাল পার্টি, এনসিপি আরো ছোট পলিটিক্যাল পার্টি। বাট দ্য প্রবলেম ইজ বিএনপি নেভার রিয়েলাইজড যে তারা কত বিগ। বিএনপিটা কেন যদি নিজেরা বুঝতে পারে না। এবং গুপ্ত সূত্রের যে ব্যাপারটা আপনি বললেন, এটা আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে, দেখুন, বিএনপি জামায়াতকে গুপ্ত বলছে, কথাটা কিন্তু মিথ্যে না একেবারে, এটা উড়িয়ে দেওয়ার মতো কোনো বিষয় না। কারণ আমরা জানি যে জামায়াত ইসলামী লোকজন বা শিবিরের লোকজন, বিভিন্ন স্পেশালি শিবিরের লোকজন বিভিন্ন জায়গায় তাদের আইডেন্টিটি লুকিয়ে বিভিন্ন পলিটিক্যাল পার্টির সঙ্গে মিশেছিল, সেজন্য হয়তো সেই কথাটা আসছে। কিন্তু সমস্যা হচ্ছে কি, এই ন্যারেটিভটা বিএনপি এবং ছাত্রদলের ভিতরেও ছড়িয়ে পড়ছে। জাস্ট এখনো কিন্তু আমাদের সামনে উদাহরণটা খুবই জলজল করছে আওয়ামী লীগেরটা। এই আওয়ামী লীগ একসময় তাদের দলের সবাইকে, অনেককে তারা সন্দেহ করতো শিবির হিসেবে। এই ধারণাটা তাদের প্রকট হয়েছিল 2014 সালের তথাকথিত ইলেকশনের পর থেকে। এবং এক পর্যায়ে দেখা গেল শিবির বলতে বলতে বা জামায়াত বলতে বলতে এমন একটা অবস্থা যে অনেক খুবই বনাফাইড আওয়ামী লীগের
যাদের আওয়ামী লীগ সম্পৃক্ততা নিয়ে বা ছাত্রলীগ সম্পৃক্ততা নিয়ে কোনো প্রশ্ন ছিল না, জি। তারাও একসময় ভয় পেয়ে গেল যে আমাদেরকে আবার শিবিরের কাতারে দিয়ে দেওয়া হয় কিনা। একই জিনিস এখন বিএনপিতে বা ছাত্র দলে চলছে। আমি তো বিএনপির সঙ্গে মানে আমার ধারণা বাংলাদেশে গত 10-12 বছরে যে কয়েকজন সাংবাদিক খুব ক্লোজলি অপোজিশন পলিটিক্স ফলো করেছে বিএনপি বা ছাত্রদল, আমি একদম বলতে পারি যে আই এম ওয়ান অফ দ্যাম। যদি আপনি 5 জন সাংবাদিকের কথা বলেন, আমি তাদের মধ্যে একজন। আমি ঘুরিনি বাংলাদেশের এমন কোনো জেলা নেই, প্রত্যন্ত জেলায় আমি ছাত্র দলের বিএনপির বহু লোকজনের সাথে কথা বলেছি। আমার মোবাইল ফোন ভর্তি তাদের নাম্বার, তাদের অনেকের সঙ্গে আমার এখনো যোগাযোগ হয়। যে আকবর হোসেন, কিন্তু আপনার তারা কাছে এই জিনিসটা আপনার কাছে এই আসবো এই আমি। আশঙ্কাটা তাদের মধ্যে তৈরি হয়েছে যে এটা কিন্তু ভালো জিনিস না। আর জামায়াতও যে পলিটিক্সটা করছে, যে নিজেদেরকে আইডেন্টিটি লুকিয়ে রাখে, হ্যাঁ, সেটা আসলে ওটা জামায়াত এই ধরনের পলিটিক্স করলে হয় কি, আপনি কখনো মেইন স্ট্রিমে ওইভাবে এসে আপনি ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখতে পারবেন না। আপনি অলওয়েজ একটা, ঠিক আছে, একটা পলিটিক্যাল ফোর্স হিসেবে থাকতে পারবেন, দ্যাটস ফাইন। কিন্তু আপনারা যেটা চান যে রাষ্ট্র ক্ষমতায় এসে আপনাদের আইডিওলজিকে আপনারা জি। এস্টাবলিশ জি। করতে, জনাব আকবর হোসেন, ওই আমরা পলিটিক্সে আপনারা সেটা কখনো করতে পারবেন না। আপনার কাছে আবার আসবো আমরা। আবিদ ইসলাম খান, আপনার কাছে আবার যেতে চাই। আমরা একটা বিরতি নিব, তার আগে ছোট করে আপনার কাছে শুনে নিই। আসলে আলোচনা করবার অনেক আছে, আমরা যদি টু দি পয়েন্টে থাকি। যেই গত কয়েকদিনে যে ঘটনাগুলো আমরা দেখলাম, চট্টগ্রাম কলেজের যে সিটি কলেজের যে ঘটনা, সেখানে সহিংসতায় গড়ালো। থানায় যে অভিযোগ দায়ের করতে গেল দুপক্ষই, সেখানেও সহিংসতা বা হাতাহাতি মারামারিতে গেল। এক পর্যায়ে আমরা দেখলাম ছাত্রদল সভাপতি জনাব রাকিব, তিনি এসে পরিস্থিতি শান্ত করলেন। সাদিক কামিকেও দেখেছি, তাদের সিনিয়রদের পক্ষ থেকে দুঃখ প্রকাশও করা হয়েছে। এই যে আপনারা বট আইডি, তারপরে ফটোকার্ড সন্ত্রাসের কথা বলছেন, এইগুলো নিয়ে আপনারা আইনগত কি পদক্ষেপ নিয়েছেন এখন পর্যন্ত? এটি যদি আপনাদের যে অভিযোগগুলো, সেগুলোকে আপনারাই সমাধান করবেন, নাকি আপনারা রাষ্ট্রের কাছে বা প্রশাসনের কাছে গেছেন? সহিংসতার দিকে যাচ্ছে কিভাবে? দেখেন, ডাকসু নির্বাচন পরবর্তী সময়ে মানে আমাদের সামাজিক জীবনকে বিষিয়ে তোলা হয়েছে এক প্রকার। আমি কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশ টাইমস, যেটার হচ্ছে যে অফিস আছে অথেন্টিক মিডিয়া, ওটাও কিন্তু ডিউ ইনসাইডারের কপি করে আমাদের নামে গুজব ছড়িয়েছে। এখন ডিউ ইনসাইডার, ডিউ ঢাবি কণ্ঠস্বর, এগুলো তো খুঁজতে খুঁজতে আমাদের সময় লেগেছে। আমি যে কারোর বিরুদ্ধে মামলা করতে পারবো না। সাদিক ক্যামের বিরুদ্ধে তো 2-1 দিন করার পর সাদিক ক্যাম মামলা পর্যন্ত করে দিয়েছে। আমরা তো এখন পর্যন্ত ডিরেক্ট কারোর বিরুদ্ধে মামলায় যাইনি। আমি জিডি করেছি বাংলাদেশ টাইমসের বিরুদ্ধে। করার পরে সাংবাদিকতার নর্মসে যেটা পড়ে না, বাংলাদেশ টাইমস আমার সাথে সেই বিহেভ করেছে। কিন্তু এখনো পর্যন্ত আমরা প্রশাসনের কাছে, ইন্টারিমের কাছে সে সময় বিচার আমরা পাইনি। বড় এই সরকার তো মাত্র 2 মাস হলো গঠিত হয়েছে। এবার আসেন, চট্টগ্রামে যে হামলা হয়েছে, আপনি যে বললেন, বলা হয়েছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হোক। ওই জায়গার ভিতরে যেহেতু আপনারাও রাজনীতি করতেছেন, আপনারা তো ছাত্র রাজনীতি করতেছেন, সেক্ষেত্রে ছাত্ররা বাদ দিয়ে এখানে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ হোক। এক প্রকার ইন্টেলেকচুয়াল রাজনীতিটা আপনাকে বলতে পারেন, মারামারি কাটাকাটিতে নেই, গ্রাফিকের রাজনীতি। তো আপনার যদি খারাপ লাগে, আপনারা একটা গ্রাফিতি অঙ্কন করেন, কিন্তু আপনি তো সরাসরি সংঘর্ষে লিপ্ত হতে পারেন না। দেখেন, ছাত্র শিবিরের একটা ছেলের পায়ে যেমন আঘাত লেগেছে, ছাত্র দলের সাইয়েদ নামে একটা ছেলেরও মাথা দ্বিখণ্ডিত হওয়ার মতো পরিস্থিতি চলে এই গিয়েছে। আঘাতের দায় কি নিচ্ছেন আপনারা? আমাকে কথা বলতে দিতে হবে। নিঃসন্দেহে। হ্যাঁ, সাদিক কেমের হয়তো ওই শিবিরের ছেলেটার জন্য খারাপ লাগতে পারে, আমার শিবিরের ছেলেটার জন্য খারাপ লাগে, আমার ছাত্র দলের ছেলেটার জন্য খারাপ লাগে। কারণ 2016 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে আমি 2018 সালে বিএনপি ক্ষমতায় আসবে এই চিন্তাধারা করে রাজনীতিতে আসেনি। আমি 2016 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে গেস্ট রুম গণরুমে যখন টর্চারের শিকার হয়েছি মানসিকভাবে, আমি সেখান থেকে সিদ্ধান্ত নিয়েছি কাউকে না কাউকে এই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে হবে। সেই জায়গা থেকে আমি রাজনীতি করতে এসেছি। সুতরাং এই ধরনের নোংরা রাজনীতির আবার আমাদের হাত ধরে সামগ্রিকভাবে ফিরবে, এটা কোনোভাবেই কাম্য নয়। যার ফলশ্রুতিতে কালকে সারা রাত আমি ঘুমাতে পারিনি। আমরা কোন দিকে অগ্রসর হচ্ছে, এটা তো হওয়ার কথা ছিল না। তাহলে এই বিষবাষ্পটা কোথা থেকে আসলো? এই যে দেখেন, গতকালকে পাবনার ঈশ্বরদীতে আমরা ভারতে দেখি বিজেপি যে জয় শ্রীরাম বলে হামলা করে, গতকালকে পাবনার ঈশ্বরদীতে নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে ছাত্রদলের উপর হামলা করা, রামদা দিয়ে দৌড়ানো, রামদা হাতে তোলা, হচস্টিক হাতে তোলে ছাত্রদলের কার্যালয় ভাঙচুর করার দৃশ্য আপনি দেখেননি? অবশ্যই দেখেছেন। এই যে দেখেন, মানে ইসলামকে কোন লেভেলে নিয়ে যাচ্ছে। কয়দিন পরে তো এই ইসলাম মৌলবাদ ত্যাগ খাবে গোটা বিশ্বের কাছ থেকে, শুধুমাত্র তাদের কারণে। এরপরে আসেন, লাস্ট একটু আমি এড করে দেই, 5 আগস্টের পর ছাত্রলীগ নিষিদ্ধের নামে যে ক্যাম্পাসে আমাদের ছাত্র রাজনীতি নিষিদ্ধের নামে যে ধরনের মবক্রেসি তৈরি করা হয়েছে, যে 1, 2, 3, 4
খুব খারাপ লাগে প্রিয় জাতি, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় মানে থেকে স্লোগান উচ্চারিত হয়েছে, এখন আর আমার জি, লজ্জা করে না, লজ্জা করে না। আমরা 1 2 3 4 এটার ওইটার ওইটা আমার, তারপর হচ্ছে যে টিনের চালে কাউয়া সাউয়া, এই ধরনের স্লোগান, এই ধরনের স্লোগান সাদিকেমের ছেলেমেয়েরা দিয়েছে, এবং ঢাবি কণ্ঠস্বর ইনসাইডার প্রতিনিয়ত গুজব ছড়িয়েছে, যেগুলোর প্রমাণ আমি দিয়েছি। এই জায়গা থেকে বিরতি নিব, এই জায়গা থেকে তো আজকে আমরা এই জায়গাটাতে দাঁড়িয়েছি। এটা তো কারোর জন্যই কাম্য ছিল না, কারোর জন্যই না। আমরা কি আবার উল্টো পথে যাচ্ছি কিনা সেটি কিন্তু আমরা যেতে চাই না, তাদের কাছ থেকে সহযোগিতা প্রয়োজন। সেই কারণে আমরা সাদিক কায়েমের কাছে শুনবো আপনার এই কথাগুলোর জবাব। ক্যাম্পাসগুলোতে হল দখল করছেন বিভিন্ন নামে, সাধারণ ছাত্র পরিষদ, বিভিন্ন কমিটি, ছাত্র প্রতিনিধি ইত্যাদি ইত্যাদি। এটি একটা আপনাদের রাজনৈতিক কৌশল যেন ছাত্রদল জায়গা করতে না পারে। এই বক্তব্যের জবাবে কি বলবেন? আচ্ছা, এই সব কিছুর আনসার হলো দায় দিয়ে দাও। রাকিব ভাই তার প্রেস কনফারেন্সে বলেছিল শিবিরের উপর দায় দিয়ে দাও, বাংলাদেশে যাই ঘটুক ওই শিবিরের উপর দায় দিয়ে দাও। চট্টগ্রাম সিটি কলেজের যে ঘটনা, সে ঘটনা যেহেতু আমি ওই এলাকায় খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি, সবগুলো ঘটনার একদম আদ্যপান্ত। সিটি কলেজের কিছু জুলাই গ্রাফিতি ছিল এবং কিছু পোস্টার ছিল, ওইখানে ছাত্রদলের আমাদের বন্ধুরা গিয়ে তার একটা ওয়ার্ড লিখেছে গুপ্ত। আচ্ছা, তাদের এটা লেখার স্বাধীনতা আছে, আমরা এমন একটা ক্যাম্পাস চাই যে আমাকে নিয়ে সমালোচনা করবে, আমাকে নিয়ে প্রশংসা করবে, কিন্তু আমি তার কাছে চাপাতি অথবা রামদা দিয়ে তাকে কুপাই আমার তার পায়ের জোড়াটা আলাদা করে দিব না, এমন কোনো ক্যাম্পাস আমরা চাই না। তো ওখানে যেটা হলো, গুপ্তা লেখার পরে ওখানকার চট্টগ্রাম সিটি কলেজের ছাত্র শিবিরের যে সভাপতি, সে একটা ছবি তুলেছে ফেসবুকে, তার ফেসবুক ওয়ালে গেলে আপনি পাবেন, সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছে। হ্যাঁ, এই যে গুপ্ত লেগেছে, দ্যাটস গুড। এবং এখানে একটু বানান যে ভুল হয়েছে, বানানটা যদি ছাত্রদলের মতো একটা ঐতিহ্যবাহী সংগঠন, তাদের যদি বানানটা যদি একটু ঠিক হয় তাহলে সংগঠনের মর্যাদাটা আরেকটু বাড়ে। তো বানান ভুল করেছে, বানানটা এইভাবে হলে ভালো হয়, সুন্দর করে সে লিখে দিয়েছে। আচ্ছা, পরবর্তীতে যেই এখানে গ্রাফিতির পাশাপাশি যেই হচ্ছে আপনার পেস্টনগুলো ছিল, সেগুলো খুলে ফেলে ছাত্রদলের বন্ধুরা এবং তারা এখানকার কলেজ প্রশাসনের কাছে সেটা অভিযোগ করে কেন এটা খুলে ফেলা হয়েছে। তো এটা যখন অভিযোগ করে বের হচ্ছিল, তখন ওইখানকার যারা ছাত্রদলের নেতাকর্মীরা আছে, তারা ওইখানকার ছাত্র শিবিরের নেতাকর্মী শিক্ষার্থীদের উপর নৃশংসকারে তারা হামলা করে। হামলার পরে তারা এটার প্রতিবাদ করে শান্তিপূর্ণ একটা প্রতিবাদ সমাবেশ হয়। সেই প্রতিবাদ সমাবেশে আমরা দেখতে পেয়েছি ইতিহাসের ন্যাক্কারজনক একটা হামলা। ছাত্রদলের বহিরাগত সন্ত্রাসীদেরকে নিয়ে এসে, এই যে মির্জা ফারুক আপনি দেখতে পাচ্ছেন রামদা নিয়ে কীভাবে হচ্ছে দাঁড়ায় আছে, সাধারণ সম্পাদক ওমরগনি এমইএস কলেজ, সে ও কলেজে পড়ে না। এইভাবে হচ্ছে আমরা দেখতে পাই দেশীয় অস্ত্র হাতে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের এখানে সন্ত্রাসীরা, আমার এখানে পুরো ডিটেলস আছে, পলাশ, মির্জা ফারুক, এরপর সাদত হোসেন জুয়েল, অনেকের নাম আমি এখানে বলতে পারবো। তারা রামদা দিয়ে শিক্ষার্থীদেরকে কুপিয়ে, ইসলাম ছাত্র শিবির ওখানকার একটা ওয়ার্ডের সভাপতি আশরাফুল, তার পায়ের গোড়ালিতে আঘাত করে পুরো পাটাকে বিচ্ছিন্ন করে দেয়। আচ্ছা, এখন এই বিচ্ছিন্ন করার পরে যেই সন্ত্রাসী রামদা দিয়ে দিনে দুপুর, যেটা পত্রিকায় এসেছে, কোপানোর পরও এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। এবং ছাত্রদল তারা, আমার কাছে মনে হচ্ছে এই ধরনের অপরাধীদেরকে তারা দায় মুক্তি দিতে চাচ্ছে, তারা প্রকাশ্য রাজনীতির কথা বারবার বলছে। তা আমার কাছে মনে হয় ছাত্রদল প্রকাশ্য রাজনীতি মানে বোঝাই প্রকাশ্যে দিনে দুপুরে ক্যাম্পাসের মধ্যে অথবা বহিরাগত নিয়ে এসে রামদা দিয়ে কোপানো, যেটা আমরা কোর্টের মধ্যে আমরা দেখতে পেয়েছি। কোর্টের মধ্যে এভাবে বহিরাগত নিয়ে এসে রামদা দিয়ে কোপাইছে, সর্বশেষ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট দেখতে পেয়েছি। এভাবে দেশের বিভিন্ন প্রান্তে দেশীয় অস্ত্র, রামদা, চাপাতি, এগুলো দিয়ে দিনে দুপুরে কোপানো, এটা হচ্ছে তাদের কাছে প্রকাশ্য রাজনীতি। এবং একই সাথে প্রকাশ্য রাজনীতি মানে আমরা তাদের মধ্যে বুঝি যেতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই জুলাইয়ের পরে সেটা আমরা দেখতে পেয়েছি, সবাই এই জায়গায় একমত, নিয়মিত শিক্ষার্থীরা হলে থাকবে, কোনো আদবাই হলে থাকবে না। তো ওনাদের কাছে প্রকাশ্য রাজনীতি মানে হলের মধ্যে 36 জন আদবাই, যাদের সেশন হচ্ছে 2005-06, লজ্জা এটা একটা। 2005-06 সেশনের আপনার ভিসি যখন দিয়েছে তখন আপনি কেন প্রতিবাদ করেন না? এই মিথ্যাগুলো কেন বলেন ভাই? আচ্ছা, উনি বলুক, আমি না বলি। এই মিথ্যাগুলো কেন বলেন? না, আমি আর না বলি। না, আমি আপনার কাছে আসবো। না, এইভাবে হয় না। এটা তো ন্যূনতম যদি ওনার দিয়েছে, এটা ছাত্রদের উপর দেন কেন? 36 বছরে কেউ কি ছাত্রদল করে? সব জায়গায় মব তৈরি করে। গতকাল যেটা শাহবাগ থানা তৈরি করছে, আবিদুল ইসলাম আপনার কাছে আসি, আপনি বলেছেন প্রত্যেকটা জায়গায়। না, 36 জন আদবাই, এটা আমাকে বলতে দিতে হবে। আপনি 30 সেকেন্ড, 36 জন আদবাইকে তারা হলের মধ্যে সিট দিয়েছে, যারা 2005-06 সেশনের শিক্ষার্থী, 7-8 সেশনের শিক্ষার্থী, এমনও আছে যাদের 2টা থেকে 3টা সন্তান আছে, তারা হচ্ছে চেয়ারপারসনের যে সিকিউরিটি ফোর্স ওখানে জব করে, তাদেরকে হলে দিয়ে তারা আদবাই তৈরি করে, আবার সে হচ্ছে আবার অভিযোগ যে প্রকাশ্য রাজনীতি বলতে সন্ত্রাস করতে চান আপনারা, যেটি অভিযোগ করা হয় ছাত্র শিবিরের পক্ষ থেকে, যে 5 আগস্টের পর থেকে আপনারা নানাভাবে চেষ্টা করেছেন হলগুলো দখল করার, করতে পারছেন না বলেই এই বিষয়গুলো সামনে আনছেন। হল দখলের রাজনীতিতে আসলে
আপনাদের বিরুদ্ধে এই অভিযোগ কেন আসছে? দেখেন, 5 আগস্ট ঘটার পরে সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আধিপত্য সৃষ্টি করছে তারা হচ্ছে শিবির সাধারণ শিক্ষার্থীর নামে। 5 আগস্টের পরে বিকেল থেকে হলে যত শিবির আছে সবগুলোকে তুলে নিয়ে একসাথে ছাত্র প্রতিনিধির নামে মবক্রেসি করে একটা সাধারণ শিক্ষার্থী কত সংখ্যক ছাত্রকে তুলেছে? কোনো রাজনৈতিক শিক্ষার্থীকে হলে উঠতে দেয় নাই, এরাই ছায়া প্রশাসন হিসেবে কাজ করেছে। আবুজর গিফারি মাহফুজ জৌহল ছাত্রদলের সমাজসেবার সম্পাদক, তাকে চট থাপ্পড় মেরে হল থেকে বের করে দেওয়া হয়েছিল। আমার জসিমউদ্দিন হল, কবি জসিমউদ্দিন হলের যেই ছেলে হাসিনাকে স্বৈরাচার শব্দে প্রতিষ্ঠিত করতে ভূমিকা রেখেছিল, পুলিশ তার বাসা তছনছ করেছিল, সেই সিফাত ইবনে আমিনকে জসিমউদ্দিন হলে ঢুকতে দেন, আমি নিজে গিয়েছি, শিবির তাকে ঢুকতে দেয় নাই। সুতরাং এই আধিপত্য শিবির 5 আগস্টের বিকেল থেকে শুরু করেছে। এবার যে আদু ভাইয়ের কথা বলছে সাদিক কায়েম, আজকে অনেক গর্বের সাথে হয়তো বা এগুলো বলেন, কিন্তু মানবতা বোধ থাকলে এগুলো কখনো বলতেন না। আজকে যাদেরকে আদু ভাই বলতেছেন, এরা শুধুমাত্র ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে এদের শিক্ষা জীবন শেষ করতে পারে নাই। অনেক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে, পড়াশোনার মধ্য দিয়ে ছাত্রলীগের কারণে এরা ক্যাম্পাসে ঢুকতে পারে নাই। আপনার ভিসি নিয়াজ স্যার এগুলোকে ছাত্রত্ব একদিকে ফিরিয়ে দিয়েছে বিশেষ দৃষ্টিকোণ থেকে, একই সাথে তাদেরকে সিট দিয়েছে। তখন আপনি কেন বাধা দেন নাই স্যার? তাহলে এই মবক্রেসিগুলো কিভাবে করেন আপনারা? কিভাবে এক মুখে দুই নীতি অবলম্বন করেন? ক্যান্টিনে ফাওকে ধরা গিয়েছে এমন ছাত্র নেতাও আছে, তারও নাকি হচ্ছে মজলুম। ওকে, শোনেন না, কিন্তু আপনারা দুই পক্ষই কিন্তু গত ফেসিবাদের কেন এই ধরনের মিথ্যা কথা বলেন সাদিক কায়েম? লজ্জা হওয়া উচিত। আপনি ছাত্রলীগের ভিতরে থেকে ছাত্রলীগকে দীর্ঘায়িত করেছেন, আর যারা মজলুম ছিল তাদেরকে সম্পর্কে আপনি এই ধরনের কথা বলেন, লজ্জা হওয়া উচিত আপনার প্রতি। ওখানে সিদ্ধান্ত ছিল ওই কমিটি হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদের সাথে বসবে এবং এর আগ পর্যন্ত তাদেরকে সিট দেওয়া হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের এখন ফার্স্ট ইয়ার শিক্ষার্থীরা এখন পর্যন্ত সিট পাচ্ছে না, সেখানে আপনি 2500 সেশনের শিক্ষার্থীদেরকে এখন আর ভাই এই দায় কার? তো এই দায় তো আপনার, এই দায় আপনার ভিসি, এটা তো আপনি পারেন নাই কেন? ওই পুরো আপনার ভিসি আপনাদের নিয়াজ স্যার কেন বিএনপি দিয়েছে আপনি জিজ্ঞেস করেন। পুরো বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিএনপি থেকে শুরু করে ভিসি নিয়াজ স্যার আপনার ভিসি স্যার, তাহলে আপনি কেন পারেন না? সারাক্ষণ ভিসির সাথে ঘুরে বেরিয়েছেন আপনি। হ্যাঁ, এটা তো এটা কি দুনিয়া জানে না? এটা সত্য না? আবার হচ্ছে সেই তাহলে এই মবক্রেসিগুলো কেন করেন? 90 এর পরে যেভাবে হচ্ছে এই সংকট তৈরি করে গণরম গ্যাস নিয়ে এসেছেন, এভাবে হচ্ছে আমরা একটু আগ্রহের কাছে শুনে আসি, তৈরি করে ভয়ের সংস্কৃতি তৈরি করার মাধ্যমে আসবো আবারও ক্যাম্পাসের মধ্যে আবার সেই আমার সময় তো ফেসিবাদী কাঠামো তারা জি 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 আমরা একটু আগ্রহের, জি প্লিজ এক মিনিট, না হওয়ার আগে এটা আপনার টার্ন ছিল না, আমি আপনার কাছে আসবো। আবিদুল ইসলাম খান আর 1 মিনিট চেয়েছেন, তিনি কিন্তু ইন্টারাপ্ট করছেন না এখন। এই আদুবাইদেরকে এই বর্তমান প্রশাসন এসে হলে অ্যালটমেন্ট আজকে দিচ্ছে। সাদিক আমরা কায়েম যখন এখানে গিয়েছে বসে যাওয়ার পরে এই টক শো, আজ আমি বিশ্বাস করি আজকের এই টক শো গোটা জাতি দেখতেছে। নিঃসন্দেহে আপনার সামনে সাদিক কায়েম এই যে আজকের ঘটনাগুলো ঘটছে, গতকালকে যা ঘটে গেছে, আমি কোনো এগুলোকে সমর্থন আমি করি না, আমি এখনো বলছি করি না, কিন্তু এগুলোর উৎপত্তি কোথা থেকে? এই সুমাইয়া বান্না যে পোস্ট দিয়েছে, এই সুমান্না বান্নাকে আপনি ডাকসুতে ডেকে এনে এই যে পুরস্কার দিয়েছেন না সুমাইয়া বান্নাকে, এই যে ছবি সাদিক কায়েম দেখেন বলি ফোনের দিক তাকান, তাকে পোস্ট দেন, তাকে এখানে আমার এই ডাকসু একটা পাবলিক প্লেস, এখানে প্রতিদিনে হাজার হাজার মানুষ এখানে আসে। এই ধরনের নেগেটিভ ছড়ায়, এখানে কে আসছে, কে আমার সাথে আপনি এগুলোকে ডিবাঙ্ক করেন সাদিক কায়েম, এগুলো কারণে তো আজকে এই ঘৃণা, দায় দিয়ে দিচ্ছেন, এগুলোকে আপনি তো এইভাবে না পুরোটা দায় ওকে, আমরা একটু আমি তো আপনার বিরুদ্ধে হাজারটা প্রমাণ দিতে পারবো। এই যে আপনারা নারীদেরকে আরে ভাই এগুলো ঘৃণা থেকে শুরু হইছে, আপনাদের এই যে বক্সের কর্মীরা শুরু কে করছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাদিক একজন একজন করে বলি তাহলে শোনা যাবে। আমাদের আবিদ ভাই এবং আপনি মায়েদরা ডিপার্টমেন্ট অফ বাকশাল এবং এটা ঢাকা বিশ্ববিদ্যালয় এস্টাবলিশ আপনি একটা এবং গতকালকেও আমার আবিদ ভাই আমার বড় ভাই যে আপনাদের দুজনের কাছে আমি অনুরোধ করব যে আমরা এক এক করে বলি। সে ফেক অ্যাকাউন্ট এবং হচ্ছে বট বাইক চালায় পাওয়া গেছে দুজনই শিবিরে, দুজনই শিবিরে, যে হলো বিএনপির কিশোরগঞ্জের যে এমপি দুজনই প্রার্থী শিবিরের তার পেজ চালায়। ধন্যবাদ। তো আমরা একটু জনাব আকবর হোসেন তাদের আপনি নিশ্চয়ই তাদের দুজনের কথা আপনি শুনছেন যে আমরা যদি ক্ষমতা থেকে থাকি আমি সিনিয়র সাংবাদিক আকবর হোসেনের কাছে কি শুনতে চাই। আবিদুল ইসলাম খান অনুরোধ করব আমরা একটু আরেকজন অতিথি আছেন, আমাদের আরেকজন অতিথি আছেন, তার কাছ থেকে একটু শুনে আসি। জনাব আকবর হোসেন আমি একটু অনুরোধ করব। সাদিক কায়েম আপনি বলেছেন, আপনি আরেকবার আপনারা দুজন আবারও বলবেন। দিনে দুপুরে রান্না নিয়ে আমি কোপাবো, আপনারা আবারও বলবেন। এই বিতর্ক শেষ হবে না, কিন্তু একটা জায়গায় আমাদের থামতে হবে। ঠিক আছে, রামদাসের ছবি আসছে এখানে নারে তাকবীর আল্লাহু আকবার। আবিদুল ইসলাম হটিস্টিক দেখে যখন আসছে, আমি একটু সহযোগিতা চাইছি আপনাদের। এক্সট্রিমিস্ট আচরণ করতেছেন, গোটা দেশ জ্বালাই ফেলতেছেন, আবার নিজেরা সাধু সাজতেছেন মিয়া। যে আমরা আসছি জনাব আকবর হোসেন, আপনি তাদের বিতর্ক শুনছিলেন। আমি যদি আপনাকে একটু এটা সাম আপ করি, সাদিক কায়েম অভিযোগ করছেন যে ছাত্রলীগের আদু ভাইরা 15-20 বছর ধরে 10-15 বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে। এর পাল্টা উত্তরে আবিদ যেটি জানাচ্ছেন যে ফ্যাসিবাদের আমলে তাদের অনেক নেতা কর্মী পরীক্ষায় দিতে পারে নাই, ক্যাম্পাসে আসতে পারে নাই।
এই একই ধরনের বক্তব্য কিন্তু ছাত্র শিবিরও দিয়ে থাকে। ফ্যাসিবাদের আমলে তাদের তাদের সহকর্মীরা, তাদের রাজনৈতিক নেতারা অনেকভাবে নির্যাতিত, ক্ষতিগ্রস্ত। অর্থাৎ তাদের কথার দ্বারা যেটা বোঝা যায়, এরা দুই পক্ষই ভীষণভাবে নির্যাতিত হয়েছে ফ্যাসিবাদের আমলে, ছাত্রলীগের যখন আধিপত্য ছিল ক্যাম্পাসে। তাহলে এই যে দুই পক্ষ যদি তারা সংঘর্ষে লিপ্ত হয়, আসলে দিন শেষে কে লাভবান হয় বা কেউ লাভবান হয় কিনা, হলে কারা হয়? ওটাই আমি বলছিলাম যে এটা একটা জিরো সাম গেম। এটা কারোর জন্যই এটা কোনো উইন উইন সিচুয়েশন হবে না। এবং আমি আরেকটা জিনিস বলি, দেখুন, বাংলাদেশের রাজনীতি কিন্তু কোনো স্থির কোনো বিষয় না। এটা একটা প্রবহমান বিষয়, না যে আজকে আপনার রাজনীতিতে যে শত্রু সে আগামীকাল আপনার মিত্র হতে পারে, বা আজকে যে মিত্র সে আগামীকাল শত্রু হতে পারে। তো এখন আমরা বিএনপি এবং জামায়াতের ক্ষেত্রে সেটাই দেখছি, কারণ অবধারিতভাবে যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই, এটাই হওয়ার কথা যেটা আগে বলছিলাম। কিন্তু আপনি 2 বছর পরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কি হবে সেটা কিন্তু বলতে পারবেন না। এবং আপনি যাদেরকে এখন সাইডলাইন করে রেখেছেন তারাও যে আবার রাজনীতির মাঠে সামনে এসে নতুন সমীকরণ তৈরি করবে না সেটাও বলা যাবে না। এবং সেই সমীকরণ যদি তৈরি হয়, আমি বলছি যে আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসা কিংবা যেখানে কোনো একটা অবস্থান তৈরি করা, সেটা যদি মানে সেই বাস্তবতা তৈরি হয়, এটা বিএনপি এবং জামায়াত ইসলামের কারণেই হবে। কারণ আপনাকে মনে রাখতে হবে, আওয়ামী লীগের বাংলাদেশে এখনো একটা ছোটখাটো হলেও সাপোর্ট বেস আছে। সো সেটা তখনই একটা যদি আপনার এই ধরনের সিচুয়েশন তৈরি হয় যেখানে নানা এভিনিউজ ক্রিয়েট হবে তাদের রাজনীতিতে ইন করার জন্য, তারা সেই সুযোগটাকে কাজে লাগাবে, অবশ্যই কাজে লাগাবে। এখন আমার কাছে যেটা সবচেয়ে অবাক লাগে যে এখনো একটা গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানে বাংলাদেশে এখনো 2 বছরও হয়নি। এটা এমন না যে এটা অনেক পুরনো ব্যাপার, আমরা ভুলে গেছি বা আমাদের স্মৃতিতে নাই, একটা জেনারেশন আমরা জানি না, এমন তো না। এটা আমাদের চোখের সামনের ঘটনা, এখনো এটা 2য় বার্ষিকী, এটা হয়নি। তো সেই অবস্থার মধ্যে কেন রাজনীতি এরকম একটা রেষারেষির মধ্যে পৌঁছে গেল, এটা আমি ঠিক বুঝতে পারছি না। এটা আমার মাথায় একেবারেই ধরছে না। আমি ধরে নিচ্ছি যে এখনো পর্যন্ত আমি এটা ধরে নিতে পছন্দ করব এটা, যে এটা খুবই লোকালাইজড বিষয়, যে ছাত্র শিবির বা ছাত্রদল কয়েকটা জায়গায় এগুলো মানে ভাবছে। যেমন ধরুন হয়তো কয়েকটা ইনসিডেন্ট ঘটেছে, 8-10টা ইনসিডেন্ট ঘটেছে গত কয়েকদিনে, কিন্তু ব্যাপারটা যদি আরো বেশি স্প্রেড করে তখন কিন্তু এটা পলিটিক্যাল স্থিতিশীলতার জন্য একটা হুমকি হয়ে যাবে। কারণ এই ছাত্র সংগঠনগুলোর উপরে কিন্তু বাংলাদেশের মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টিগুলো, বিশেষ করে বিএনপি বা জামায়াত ইসলামী, তাদের ছাত্র সংগঠনের উপর অনেকভাবে নির্ভরশীল। সুতরাং এই জিনিসটাও মাথায় রাখতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে পার্লামেন্টে সরকার এবং বিরোধী দল পরস্পরকে আস্থায় নিয়ে কিছু কাজ করছে। জ্বালানি সংকট মোকাবেলার জন্য ট্রেজারি বেঞ্চ এবং অপোজিশন মিলে একটা কমিটি গঠন করেছে, আপনারা দেখেছেন। এগুলো কিন্তু গুড সাইন। এবং সংসদে যেভাবে কার্যক্রম পরিচালিত হচ্ছে, এগুলোতে আশাবাদী হওয়ার মতো ব্যাপার আছে। কিন্তু ওনারা যে বিহেভগুলো করছেন মাঠ পর্যায়ে, ক্যাম্পাস পর্যায়ে, আমি উভয়ের কথা বলছি, এটা ওনারা ঠিক করছেন কিনা এটা ওনাদেরকে একবার ভেবে দেখতে হবে। এখন মানুষের মনে প্রশ্ন হচ্ছে, আমরা যখন সাধারণ মানুষের কথা বলি, আচ্ছা এটা কি বিএনপি থেকে ছাত্রদলকে বলে দেওয়া হয়েছে ব্যাপারটা এরকম করার জন্য? এটা কি জামায়াত থেকে শিবিরকে বলে দেওয়া হয়েছে ব্যাপারগুলো এরকম করার জন্য? যদি সেটা হয়ে থাকে, তাহলে আপনি সংসদে এখন যে সদ্ভাব দেখছেন বা রাজনীতির ভিতরে যে একটা আন্ডারস্ট্যান্ডিং দেখছেন, এটা হয়তো থাকবে না আর খুব বেশি দিন। এবং এটা যদি খুব বেশি দিন না থাকে, তখন একটা বড় বিপদের কারণ হয়ে থাকবে। আর বিএনপির জন্য একটা বড় এখানে ব্যাপার হচ্ছে, আমি জামাতেরটাতে পরে আসতেছি, যে একটু সংক্ষেপে দেখুন, বিএনপির সামনে দে হ্যাভ টু গো এ লং লং ওয়ে। সবে মাত্র 2 মাস, 5 বছর হতে এখনো ঢের বাকি, বহু লম্বা রাস্তা যেতে হবে। তো সুতরাং এই লম্বা রাস্তা কিভাবে যেতে হবে সেটা আপনারা ভাবেন। আর জামায়াতের ক্ষেত্রে এটা বলেছে, দেখেন আপনারাও বাংলাদেশের রাজনীতিতে ঠিক আছে একটা ফোর্স ছিলেন, কিন্তু আপনাদের একটা আকস্মিক উত্থানও হয়েছে 5ই অগস্টের পরে। সেটা নানাভাবে হয়েছে, বিভিন্ন আনুকূল্য পেয়ে আপনাদের হয়েছে, আপনাদের কিছুটা হয়তো জনসমর্থনও বেড়েছে, সেটা কোনো কিছু অস্বীকার করবো না, বাট অনেক কিছুতে সেটা হয়েছে। কিন্তু এইটা যে একেবারে স্থির কোনো বিষয়ে সেটা বলবো না। আর অনলাইন ক্যাম্পেইনের যেটা বলছেন, এটা আবিদ সাহেব যে কথাগুলো বলছেন, আমি জানি না, ওনাদের দুজনের ঝগড়ার কারণে আমি ঠিক শুনতে পারিনি যে সাদিক কায়েম সাহেবকে এটা জবাব দিতে পেরেছেন যে ডিইউ ইনসাইডার
বা যে ঢাকা ইউনিভার্সিটি কণ্ঠস্বর হাবিজাবি, এই পোস্টগুলো যে এই ফেসবুক পেজগুলো বা অনলাইন পেজগুলো তারা পরিচালনা করেন না, সেটা জবাব উনি দিয়েছেন, কিন্তু আমি শুনিনি ওনাদের বাদানুবাদের কারণে। কিন্তু একটা জিনিস কিন্তু আমরা জানি, জামায়াতের যে অনলাইন প্ল্যাটফর্ম, দে আর ভেরি স্ট্রং, এবং এটা কিন্তু তৈরি হয়েছিল বাংলাদেশে যখন যুদ্ধাপরাধের বিচার কাজ শুরু হয়েছিল 2012 সালে শেষের দিক থেকে, তখন থেকে। এবং আমরা দেখেছি যে জি, পুরো আর- একটা যুদ্ধাপরাধের বিচার কাজ জামায়াত মাঠে না থেকে তারা সেটা অনলাইনে ফেস করেছে। So, জামায়াতের সেই শক্তিটা আছে, বা তাদের সেই টেকনিক বলেন বা অনলাইনে সেই জি জিনিসটা জনাব আকবর আছে। হোসেন, জি জি আমি বিনয়ের সাথে আপনাকে এখানে একটু থামাতে চাই, আমরা আরেকবার হয়তো শেষে কিছুক্ষণের জন্য আসতে পারবো। আবিদুল ইসলাম খান, যেটি আমরা আজকে সাধারণ শিক্ষার্থীদের মতামত নিয়ে একটা প্রতিবেদন তৈরি করেছি, শিক্ষার্থীরা যেটি বলছেন যে ছাত্রদের কল্যাণমুখী কার্যক্রমেই তো ছাত্র সংগঠনগুলো ব্যস্ত থাকার কথা, সেটি না করে ছাত্র সংগঠনগুলো কি আবারও পেশি শক্তি রাজনীতিতে জড়িয়ে পড়ছে। ছাত্র শিবির একটা অভিযোগ আপনাদের বিরুদ্ধে করে যে আপনাদের কোনো কর্মসূচি নাই, বিগত ডাকসু নির্বাচনে আপনাদের ফলাফল ভালো হয়নি, সামনে হয়তো আবারও ডাকসু নির্বাচন হবে, সেটির জন্য আপনাদের এখন প্রস্তুতি কি? মাঠ যদি এমন উত্তপ্ত থাকে, ছাত্র সংগঠন হিসেবে আপনারা কর্মসূচি কিভাবে করবেন এবং সামনে আপনাদের দিনে আসলে কর্মসূচি কি, এবং এই পরিস্থিতি কি আপনারা মানে প্রশমন করতে কি ধরনের উদ্যোগ নিতে চান, কি নেবেন কিনা? দেখেন, আমি ছাত্র রাজনীতিটাকে ধারণ করি শ্রদ্ধা, স্নেহ, সহনশীলতা, সহমর্মিতার মধ্য দিয়ে পড়াশোনা, গবেষণা, রেজাল্ট, সহশিক্ষা, একটা স্টুডেন্টকে ব্যক্তিত্ব সম্পন্ন এবং দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলাটাই ছাত্র সংগঠনের নেতাকর্মীদের কাজ। দ্যাটস অন, এর বাইরে কিছুই নয়। রাজনীতি নেতৃত্ব মানে স্রেফ দায়িত্ব, নট ক্ষমতা চর্চার ফ্যাশন। সেটা আমি যদি হৃদয় দিয়ে ধারণ না করতাম, এগুলো কোনো সিলেবাসে কিংবা কোনো বইয়ে পাবেন না। আমি হৃদয় থেকে বলছি, ধারণ করি বলেই বলছি। এখন এই উত্তপ্ত পরিস্থিতিকে যদি প্রশমিত করতে হয়, যেই জায়গা থেকে এগুলোর উৎপত্তি হয়েছে, সেই জায়গাতে প্রত্যেকের কাছ থেকে দায়িত্বশীল ভূমিকা এখানে দেখতে হবে। দায়িত্বশীল ভূমিকায় কি কি চান আপনি? প্রত্যাশা কি কি করেন? আমি আজকে সাদিক ক্যাম এখানে আছে, যদি আমি সাদিক ক্যাম জাতি দেখতেছে, আমি তার সামনেই বলছি, যেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিষ বাষ্প গোটা বাংলাদেশে ছড়িয়ে গিয়েছে, আমি গত 6 মাসে সেগুলোর ডকুমেন্ট কালেক্ট করেছি, এবং যার ফোন থেকে সেটাকে পরিচালনা করা হয়েছে, তার ফোনের 3 মিনিট সামথিং সেকেন্ডের স্ক্রিন ভিডিও, স্ক্রিন রেকর্ড আমার ফোনে আছে, এবং তার ফোনের স্ক্রিন রেকর্ড আমার এই ফোনে আছে। আমি নিয়ে এসেছি, যে কোনো থ্রুতে আমি কালেক্ট করেছি। এবং সাদিক কায়েম গতকালকে বলেছে, যদি কাউকে অপরাধ প্রমাণিত করতে পারেন তাহলে আমি নিজে তাকে শাহবাগ থানায় মামলায় দিব। সাদিক কায়েম গতকালকে বলেছে। সাদিক কায়েম, এখানে সকল ইভিডেন্স আছে, এই সকল ইভিডেন্সের আলোকে এইচ আল বান্না 71 হলের ভিপি এবং আপনার আইটি সম্পাদক, এবং আপনার হচ্ছে যে ওই যে ফয়সাল ছেলে যার সাথে আপনার সম্পর্ক, যাকে আপনি পরিচালনা করেন, এবং আহমেদ জোবায়ের, যদি আপনার সৎ সাহস থাকে জাতির সামনে, কালকে এদেরকে আপনি শাহবাগ থানায় সোপর্দ করবেন। আমি মামলা করতে যাচ্ছি না, আপনি এর ব্যবস্থা নিয়ে গোটা জাতিকে দৃষ্টান্ত স্থাপন করেন যে হে, আমরা অন্যায়কে সাদিক কায়েম, কি ব্যবস্থা প্রশ্রয় নেবেন? দেব না। কি ব্যবস্থা Okay, নেবেন? এখন উনি তো একপাক্ষিক দায় দিয়ে দেওয়ার রাজনীতিটা করছে। আবার বলতেছে না, আজকে- বলেন, প্রমাণ নিয়ে আসছি আপনি সাদিক বলুন। কায়েম। আচ্ছা, আমাকে কথা বলতে বলো, দেবেন? বলো ভাই, বলো, বলো, বলো। ওনার কথা বলার সময় না, আপনি 3বার কথা বলেছে, আমি একটা ওয়ার্ডও জি, ঠিক আছে, বলেন, উনি বলতে এত বলেছেন, অসহিষ্ণু আপনি হলে তো বলুন। কথা বলা যায় না। আপনি বলুন, আপনি বলুন। আচ্ছা, উনি যে বারবার গুজবের কথা বলছে, ফেক অ্যাকাউন্টের কথা বলছে, এই গুজব ছড়ায় কারা? জাতির কাছে পরিষ্কার, গুজব ছড়ায় ছাত্রদল। এই যে আজকে ডিসেন্টের ফ্যাক্ট চেকে আপনারা দেখতে পেয়েছেন, গতকালকে যে ভুয়া যে হচ্ছে আপনার স্ক্রিনশটের ভিত্তিতে ছাত্রদলের সন্ত্রাসীরা শাহবাগ থানায় মব করলো এবং একজন শিক্ষার্থীকে জবাই করার, তাকে হত্যা করার, তার পরিবারকে হত্যার হুমকি দিল, এবং ওখানে আবিদ ভাইও ছিল এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দরা ছিল, শিক্ষার্থীদের উপর হামলা করলো, এবং পরবর্তীতে প্রমাণিত হলো যে এটা ফেক। অনেকগুলো ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান, পরে আমি থানায় ছিলাম, ওনাদের সাইবার সিকিউরিটি যে টিম ছিল তারাও চেক করলো, পরবর্তীতে তারাও দেখলো পুরোটাই ফেক একটা ঘটনা। আচ্ছা, এর ভিত্তিতে গতকালকে তার উপর, এই ছেলের উপর যে ট্রমার মধ্যে দিয়ে গিয়েছে, একটা মিথ্যা গুজব, এত কিছু প্রমাণিত হওয়ার পরও ছাত্রদলের তানবীর আল হাদি মায়েদ, যিনি এজিএস প্রার্থী ছিল, তার ফেসবুক আইডিতে এখন পর্যন্ত এই গুজবটা আছে। এরপর হচ্ছে মানসুর রাফি, তার আইডিতে এখন পর্যন্ত এই গুজবটা আছে। এরপর হচ্ছে মানসুর আলম, আমার শ্রদ্ধেয় আপা, ওনাদের আইডিতে এখন পর্যন্ত আছে। তো যারা এই ধরনের গুজব, বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় পজিশনে আছে এবং যাদেরকে আমরা সচেতন মনে করি, তারা যখন এই ধরনের গুজব ছড়ায় এবং একজন শিক্ষার্থীকে হত্যাযোগ্য করে, তাকে জবাই করার জন্য তার নেতাকর্মীদেরকে লেলিয়ে দেয়, এরপর যখন তিনি এসে এই কথাগুলো বলে যে গুজব আমরা ছড়াই, গুজব কারা ছড়ায়? জাতির কাছে এটা পরিষ্কার। এই যে তানবীর মায়েদের কথা যে বলছে, সে ডিপার্টমেন্ট অফ বাকশাল, এইভাবে অসংখ্য পেজ
সে চালায় এবং সেটা বিভিন্ন মাধ্যমে সেটা প্রমাণিত হয়েছে। আপনাদের এই চ্যানেল 24 আসলাম না, আপনাদের একটা চ্যানেল 24 নিউজ দেখবেন, এই যে হচ্ছে ডিপার্টমেন্ট অফ বাকশাল, এই পেজের মাধ্যমে কত পরিমাণ গুজব ছড়াইছে এবং এই পেজটা যে সে চালায় সেটা প্রমাণিত হয়েছে। চ্যানেল 24 নিউজে আছে, সেই নিউজটা আপনারা একটু ঘেটে নেবেন। এবার আমি একটা প্রশ্ন করতে চাই, এই বিতর্ক তো আসলে শেষ হবে না। একটা সময় জামাত এবং বিএনপি একসাথে রাজনীতি করেছে, দুই ছাত্র সংগঠন, আবার আপনারা ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে ছিলেন। খুব ছোট করে যদি বলেন এটির ব্যাপারে, নিশ্চয়ই আমরা আলোচনার শেষের দিকে আমরা দেখি কোনো সমাধানের পথ আপনারা বের করতে পারেন কিনা। এই যে একটা বন্ধুত্বপরায়ণ সংগঠনের সম্পর্ক থেকে এমন একটা তিক্ত সম্পর্কের দিকে আপনারা আসলে গেলেন কিভাবে? আপনি তাকে দিকে বলছেন তারা সন্ত্রাসী, তিনিও আপনাকে বলছেন সন্ত্রাসী। নিশ্চয়ই কোনো ছাত্র সংগঠন সন্ত্রাসের জন্য রাজনীতি করে। আচ্ছা, আমি সম্পর্কটা এত খারাপ হলো কেন? না, কোনো খারাপ না। আমার জায়গা থেকে আমরা যথেষ্ট দায়িত্বশীল আচরণ করেছি, যে দায়িত্বশীল এবং নতুন রাজনীতি বিনির্মাণ করার কারণে বাংলাদেশের ডাকসু থেকে শুরু করে 5টা ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। প্রত্যেকটা ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভূমিদস্যু বিজয় হয়েছে। আরও 2টি ছাত্র সংসদ নির্বাচন হওয়ার কথা ছিল, সাস্টে এবং বেগম রোকেয়াতে, কিন্তু ভাইরা মব তৈরি করে নির্বাচন কমিশনের সামনে নির্বাচনটাকে বন্ধ করে দিয়েছে। তারা ভয় পায়, তারা ছাত্রদের রায়কে তারা মানে ভয় পায়। তারা দেখতে পাচ্ছে ছাত্রদের যে গণজোয়ার তৈরি হয়েছে, ছাত্র শিবির যে নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করেছে, শিক্ষার্থীরা যেভাবে যে রাজনীতি চায় সেই রাজনীতি বিনির্মাণ করেছে, সেই রাজনীতিতে ওনারা পরাজিত হয়েছে। আমাকে আরেকটু 30টা সেকেন্ড আমাকে দিতে হবে। এখানে আকবর ভাইও দুই পক্ষ বারবার বলছেন, এখানে ছাত্র দলের পক্ষ থেকে সন্ত্রাসীরা শিবিরের উপর বারবার হামলা করছে, প্রত্যেকটা জায়গায় সেই এভিডেন্সগুলো আছে। কিন্তু এখানে দুইটা পক্ষ কিভাবে হচ্ছে? আমরা তো আমাদের জায়গায় দায়িত্বশীল আচরণ করছি। ফেসিবাদে আমল নির্যাতন কথা বলছেন, আমি কি ছাত্র শিবির, আমি ডাকসুর বিপি হওয়ার পরে অথবা ছাত্র শিবিরের একজনকে, সে 500 সেশন, 10-11 সেশন, 14-15 সেশন, এরকম কাউকে আমি কি হলে তুলছি? আমি নিজেও হলে উঠি নাই। আমি চাইলে হলে উঠতে, আমি নিজেই হলে উঠি না। আমার কথা হচ্ছে রেগুলার স্টুডেন্ট হলে থাকবে। এখানে আদু ভাইদেরকে আমি হলে তুলে আবার আমি সমাধানের মতো আবাসন সংকট তৈরি করব, হল দখল করব। আলোচনা একেবারে শেষ দিকে আমরা আলোচনা। হ্যাঁ, সাদিক কায়েমের এই কথার বিচার এটা জনগণ করবে। সে বারবার আদু ভাইয়ের কথা বলছে, ছাত্রদল তুলতেছে, এই কথা বলতেছে। আমি আবারও বলছি, ওই তাদের সংগ্রামের মধ্য দিয়েই আজকে সুযোগ নিয়েছেন। আজকে আপনি ছাত্রদলকে সন্ত্রাসী বলছেন। এই যে আপনি দেখতে রক্তাক্ত ছবিটা দেখতে পাচ্ছেন, আপনি এই যে সাইয়েদ ছেলেটাকে দ্বিখণ্ডিত করে ফেলার মতো পরিস্থিতি, এটা কে করেছে? শিবির করেনি? আজকে জয় শ্রীরাম বলে যে হামলা করেছে, সেটা কি এরা করেনি? তাহলে এরা কেন নির্দোষ হইতে যাচ্ছে? উস্কানিটা তো এদের জায়গা থেকেই আসছে। এবং এখন হচ্ছে যে মব কারা করে দেখেন, গতকালকে যখন একটা উত্তপ্ত পরিস্থিতি শাহবাগে তৈরি হয়েছে, স্বাভাবিক ব্যাপার, চেয়ারম্যানের মেয়েকে নিয়ে, মেয়েকে নিয়ে এই ধরনের ফটোকার্ড ছড়িয়ে পড়লে কারো মাথায় তো ঠিক থাকার কথা না। আর আপনাকে এই সুমাইয়া বান্নার মতো অসংখ্য অ্যাক্টিভিস্ট এদের আছে যারা এভাবে গালিগালাজ করে, সন্দেহ তো ওই দিকেই যাবে, এটা স্বাভাবিক ব্যাপার। এরপরে মবস্টার জুবায়ের, মবস্টার মোসাদ্দেক এবং মবস্টার হচ্ছে যে জুমা, এগুলো ঘোষণা দিয়ে আসছে, আপনারা আসুন, আমরা শাহবাগে যাচ্ছি। মানে এরা প্রতিহত করতে আসতেছে শাহবাগে। তো মত তো এরাই করছে। দেখেন, আপনাদের ছাত্র শিবিরে একজন সদস্য আছে, রায়হান নামে একটা সদস্য আছে, যিনি ছাত্রলীগের আন্ডারে থেকে স্লোগান তুলতেন, শিবিরের চামড়া তুলে নিন। ভাই প্লিজ, আমি কথা বলেছি, সাদিক, আমি আপনার সময় কথা বলেছি, অধিকার আছে কিনা জানতে চাই। এই যে দেখেন, রায়হান নামে একটা ছেলে আছে, সে ছাত্রলীগের ভিতরে থেকে স্লোগান দিত, শিবিরের চামড়া তুলে নিব আমরা, একটা শিবির ধৈরা কি কর, এটা তো আপনি বুঝতেছেন। আমি বললে কাট করে নিয়ে ছেড়ে দিই, আমি এখন এই কথা বলছি, এই জন্য আর উচ্চারণ করলাম না। তো এই ছেলেটা এই যে শিবির, ছাত্রলীগের ভিতরে শিবিরের বিরুদ্ধে এই স্লোগান, মানে শিবিরকে হত্যাযোগ্য, শিবিরকে মারযোগ্য কে করে তুলেছে? শিবিরই তো করে তুলেছে। তো গতকালকে এরা যে মবের ডাকটা দিছে, ওই জায়গার ভিতরে যে শিবির আসে নাই, তার নিশ্চয়তা আমি কিভাবে দিবেন, উনি কিভাবে দিবে? এখন কারা ছিল আমি একটু বলি, আমার কাছে পুরো ডিটেইলস আছে। গতকালকে কারা ছিল ছাত্র দলের সবার প্রোফাইলিংটা আমরা করেছি, একদম আইডেন্টিফাই করে। এই প্রত্যেকই হচ্ছে ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটা আপনি বলেছেন বিভিন্ন কনফারেন্সে বলেছেন, পুরোটাই আছে। চেয়ারম্যানের মেয়ে সম্পর্কে যে ধরনের তথ্য করছে, আমি এখানে আপনাদের দুজনের কাছে মুসলেকা দিয়ে ফিরিয়ে নিয়ে আসেন। এখন আমরা শেষ 2 মিনিটে আছি, মানসুরা পানি শেষ 2 মিনিটে আছি, আমরা একটু শুনতে চাই শেষ 2 মিনিট। এখনো পর্যন্ত এইচআল বান্না, আহমেদ জুবায়ের অনুষ্ঠানের একেবারেই শেষ ফয়সাল সম্পর্কে কি ব্যবস্থা নেবেন সাদিক কেমন, এখন পর্যন্ত আপনি বললেন না। যারা গুজব গতকালকে যে মব তৈরি করেছেন, ঘৃণা আজকের এই ঘৃণা এই জায়গাগুলো থেকে আসছে, এই পেজগুলো থেকে আসছে, আমি প্রমাণ নিয়ে আসছি। আমরা তানাই থানার মতো একটা সুরক্ষিত জায়গায় বাংলাদেশের প্রতিটি মানুষ জানে ফরেনসিক উৎপত্তি হয়েছে। আমরা অনুষ্ঠানের শেষ এক লাস্ট ঘৃণা থানার মতো আমি আপনাদের 30 সেকেন্ডে যদি শুনতে চাই, নেতৃত্বে
যে বর্বরচিত হামলা হয়েছে, এটা আমি মনে করি 28 অক্টোবরের একটা গতকালকে একটা প্রতিচ্ছবি দেখতে পেয়েছি। জি, কোনো সাপের মতো করে সমাধানে- পিটাতে শাহবাগ থানার গেট জি। থেকে ওসি রুম পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। লজ্জা পাওয়া এটা- দরকার। এটা- এটা তো- আবিদ ভাই, লজ্জা পাওয়া এই দরকার। ছেলেগুলো মাপ জাতির কাছে করতে বলেন আসছে, সেটা আমাদেরকে democracy শিকার হয়েছে, আমাদেরকে আমাদের ক্ষমা কি করে করার দেন। আছে? আমরা আর কখনো গণতন্ত্রের কথা বলবো না। আমরা আবিদ আমাদের ভাই senior বলতে হচ্ছে নেতৃবৃন্দ, আমরা আমার senior জীবনেও আমরা গণতন্ত্রের শেষ কথা করতে বলবো চাই। না। আমাদের সিনিয়র আমরা- নেতৃবৃন্দ কখনো নিজে মবের- মাইর খাইয়া তাকে মবের রক্ষা বিরুদ্ধে করছে। বলবো না। তারা এখন ছাত্র দল আমার মানে সিনিয়র হয়ে গেছে নেতৃবৃন্দ democracy। নিজে মাইর খাইয়া আপনার ছাত্র দল মানে ছেলেদেরকে আমাদের- রক্ষা করছে। আমার আইন- সিনিয়র নেতা আমরা শেষ মিনিটে আছি, আমরা শেষ মিনিটে আছি। হচ্ছে ওসির সামনে গিয়ে জি, কেউ সাদিক জীবনে ধন্যবাদ, সুরক্ষার জন্য ধন্যবাদ, গিয়েছে, ধন্যবাদ। সেখানে আমরা শেষ তাকে মিনিটে আছি, পেটানো, 10 তাকে সেকেন্ডে মারা। যদি বলতেন কোনো কি সমাধানের পথ আছে এই তিক্ততা ছেড়ে সুস্থ রাজনীতি? দেখেন, সমাধান হতে হবে। এক সেন্টেন্সে। সমাধানের কোনো বিকল্প নাই, সমাধান হতে হবে। আমি সকল সংগঠনের জুলাই আমি বলেছিলাম যে প্লিজ কেউ কাউকে ছেড়ে যান না, এই কথাটা কিন্তু মুখস্থ কিংবা জি। কোনো জায়গা থেকে আমি তুলে আনি মানে আপনি সহমর্মিতা, সহিষ্ণুতা আশা আমি এখনো করছেন। বলতে চাই প্রত্যেকের জায়গা থেকে সুস্থ ধারার আচরণ করেন, প্রতিযোগিতা জি। করেন, নট সাদিক খান। প্রতিহিংসা। সহমর্মিতা এবং সুস্থ ধারার রাজনীতির এক্সাম্পল আমরা সেট করেছি। ক্যাম্পাসে দায়িত্ব নেওয়ার পরে আজ পর্যন্ত কারো উপর হুমকি দেওয়া, কারো উপর প্রভাব দেখানো, আধিপত্য বিস্তার করা, অস্ত্রের ঝঞ্ঝানি দেখা, সেটা আমরা করি নাই, জি। আমরা করব না। ধন্যবাদ। শিক্ষার্থীদের জন্য প্রতি ইঞ্চি ধন্যবাদ। মাটিকে আমরা নিরাপদ করে এগুলো রাখবো। করছি সাদিক খান, সাদিক খান। ধন্যবাদ। তাকাও, আমার দিক ঠিক তাকাও। আছে, রামদাদি যে এগুলো করছো ভাই, হ্যাঁ, এগুলো, হ্যাঁ, এগুলো। আপনারাই করছেন। জনাব সাংবাদিক আকবর হোসেন, আপনার কাছে এগুলো দুঃখ করছো, প্রকাশ এগুলো করছি, করছো, শেষবারের মতো সাংবাদিক আপনার কাছে আমি এই পরিমাণ যেতে সাংবাদিক পারলাম না, সময়ের কথা অভাবে। বলেছো মিয়া ভাই। আজ আমরা শেষ। আকবর ভাইয়ের কাছে আমি দুঃখ প্রকাশ করছি যে আপনার কাছে শেষবারের মতো একটু যেতে পারলাম না সময়ের অভাবে। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রত্যাশা করি দর্শক অস্ত্রের ঝনঝনানি নয়, বরং সহমর্মিতা, সৌহার্দ্যের মধ্য দিয়ে ক্যাম্পাসগুলো হবে শিক্ষা বান্ধব। ভালো থাকবেন। এতক্ষণ দেখছিলেন ইস্পাহানী মির্জাপুর চা মুক্তকণ্ঠ। দেখা হবে পরের সপ্তাহে অন্য কোনো অতিথি নিয়ে।